আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে শান্তি আলোচনাটা চলছিল বা যে আলোচনাটার মাধ্যমে একটি সমাধানের পথ খোঁজা হচ্ছিল, সেই শান্তি আলোচনাটা সম্ভবত আবারও ভেস্তে যাচ্ছে। আমরা জানি ইতোমধ্যেই পাকিস্তান নানাভাবে চেষ্টা করে যাচ্ছে, কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে চীনও যুক্ত হয়েছে। আমরা জানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীনকে অনুরোধ করেছেন। পাশাপাশি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট মিনিস্টার মার্ক রুবিও কিন্তু ইরানকে এই শান্তি আলোচনায় অংশগ্রহণের জন্য, একটি সমাধানের পথ খোঁজার জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু এর মধ্য দিয়েই আবার শুরু হলো নতুন করে উত্তেজনা। একদিকে হরমুজ প্রণালী কেন্দ্রিক যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট বিশ্ববাসী ভেবেছিল বা ধারণা করছিলাম আমরা খুব সহসায় হয়তো বা সংকট কেটে যাবে, কিন্তু যে তাণ্ডব চলছে হরমুজ প্রণালী নিয়ে, সেটি খুব ভয়াবহ একটি পরিস্থিতির উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে। পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম একরকম দাবি করছে, অপর দিক থেকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি আরেক রকম দাবি করছে। এই দুইটি বাহিনীর মধ্যে যেন আরেকটি যুদ্ধ চলছে, অর্থাৎ তথ্য যুদ্ধ চলছে, এটিও আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যেটি এখন এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুমকি বা হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কথা বলেছেন, আজ রাতের মধ্যে যদি ইরান আলোচনার টেবিলে না আসে, তাহলে ইরানবাসী একটি আলোর ঝলকানি দেখতে পাবে। অর্থাৎ বিশ্ববাসী ধারণা করছেন, বিশেষজ্ঞরা ধারণা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকিটা দিলেন, সেই হুমকিটা কিসের হুমকি? সেই হুমকিটা কি ইরানের পরমাণু অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র? সেই প্রশ্নটা এখন বড় করে দেখা দিয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বা হোয়াইট হাউসের কর্মকর্তারা ভিন্ন মত পোষণ করেছেন, বিভিন্নভাবে সেটাকে স্বাভাবিক করার চেষ্টা করছেন, করে যাচ্ছে। কিন্তু ইতোমধ্যেই এই বক্তব্যটি কিন্তু বিশ্বের কাছে ছড়িয়ে পড়েছে এবং একটি নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ইরান কোনো বেঁধে যাওয়ার সময়ে শর্ত মানতে রাজি নয়। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র আরো একটি ঘটনা ঘটিয়ে ফেলেছে। এই মাসেই, অর্থাৎ এই 14-15 তারিখেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর রয়েছে। সেই চীন সফরের পূর্বেই মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো, হঠাৎ করে আবার চীনের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলো। অভিযোগটা কি? ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে চীন। যদিও চীনের পক্ষ থেকে বারবারই এই ধরনের অভিযোগ অস্বীকার করা হচ্ছে, তারপরেও হয়তোবা আমরা অনেকে অনুমান করছি বা ধারণা করছি চীনের সহায়তা হয়তোবা ইরানের রয়েছে। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হলো জাতিসংঘে একটি প্রস্তাব দেওয়ার কথা ছিল, রাশিয়া স্টেট জানিয়ে দিয়েছে সেই প্রস্তাব যাতে প্রত্যাখ্যান করা হয়। অর্থাৎ এই হরমুজ প্রণালী বা ইরান যুদ্ধ নিয়ে যতগুলো সমাধানের পথ রয়েছে, সবগুলো পথই এখন হুমকির মুখে। সমস্তগুলো পথ এখন বড় পিচ্ছিল হয়ে গেছে, অর্থাৎ স্বাভাবিক বলে মনে হচ্ছে না। নেতিবাচক প্রভাব বিস্তার করছে কোনো না কোনো ভাবে। অর্থাৎ এই দুটি রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সংকটটা, এই সংকটটা সহসায় কাটছে বলে মনে হচ্ছে না। এখানে খুবই গুরুত্বপূর্ণ দু একটি পয়েন্ট রয়েছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে হামলাটা চালালো বা এই যে যুদ্ধ বিগ্রহের যে ফলাফল কি দাঁড়ালো, মার্কিন যুক্তরাষ্ট্রের ঝুলিতে আসলে কি রয়েছে? তাদের আধিপত্যবাদ কায়েম করতে গিয়ে একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য কি বার্তা নিয়ে এলো? এটি এখন অনেক বড় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের তাদের যে সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের সেনারা নিহত হয়েছে এই যুদ্ধে, এই যে ফলাফলগুলো, এর জবাবদিহিতা কি ট্রাম্প প্রশাসনকে করতে হবে না? অবশ্যই করতে হবে। তার নিজ দেশেই তো এর যে নেতিবাচক প্রভাব, সেটা দেখা যাবে, খুব শীঘ্রই দেখা যাবে।
এই কৈফিয়ত দিতে হবে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র যে শর্ত দিয়েছে এবং ইরান যে শর্ত দিয়েছে তা যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই নাকে খত দিতে হচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হাতে আর কোনো অপশন নেই এখানে। অর্থাৎ যুদ্ধবিরতিতে তারা যে তোড়জোড় চালাচ্ছে বা তারা যে আগ্রহ দেখাচ্ছে, এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে দ্বিতীয় আর কোনো অপশন নেই। এ কারণেই নেই, ইরানের সামরিক শক্তির সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্র পেরে উঠছে না, এটা এখন স্পষ্ট হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। এখন তাদের হাতে শুধুমাত্র পরমাণু অস্ত্রের ব্যবহার ছাড়া আর কোনো অপশন নেই। সেই হুমকিটাই হয়তো বা ডোনাল্ড ট্রাম্প দিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানে কি আদৌ মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে? তার ফলাফলটা কি হবে? স্বভাবতই ইরানে যদি পরমাণু অস্ত্রের ব্যবহার হয়, সেই ক্ষয়ক্ষতি বা তার যে প্রতিক্রিয়া বা তার যে নেতিবাচক প্রভাব, সেটি কি শুধুমাত্র ইরানেই সীমাবদ্ধ থাকবে? তা তো না, সুযোগ নেই। এই নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। তাহলে সেই জায়গাটি ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দামকি দিক না কেন, পরমাণু অস্ত্র ব্যবহারের আগে অনেকবার ভাবতে হবে। এবং স্পষ্ট হচ্ছে এটি এই বিষয়টি যে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা হুমকি দামকি যাই দিক না কেন এবং তিনি যে ভাবনাটা যাই ভাবেন না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ভিন্ন মত রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের মতামতের সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মত পার্থক্য রয়েছে, সেটা আরো স্পষ্ট হচ্ছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে পরমাণু অস্ত্র ব্যবহার না করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ইরানকে কাবু করার মতো আর কোনো অস্ত্র নেই। আমি এর আগেও বলেছি, যেটি আছে সেটি হলো ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া বা তাদেরকে অর্থনৈতিক ভাবে ইরানকে ক্ষয়ক্ষতি করা, তার পরিমাণটা বাড়ানো। এটা একটা কৌশল হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হুট করে পরমাণু অস্ত্রের ব্যবহার করবে, এটা খুব ভয়াবহ বিষয়। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পরমাণু অস্ত্র ব্যবহারের সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্বের মানচিত্র পাল্টে যাবে, সমস্ত কূটনৈতিক পরিস্থিতি পাল্টে যাবে, পররাষ্ট্র নীতিগুলো পাল্টে যাবে, রাষ্ট্রগুলো পুরো বিশ্ব নতুন করে ভাববে। অর্থাৎ যুদ্ধ থামা তো দূরে থাক, শান্তি আলোচনার নামগন্ধ তো সেখানে থাকবেই না, বরঞ্চ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করা ছাড়া আর কোনো সুযোগ আমাদের হাতে নেই। ফলে হয়তোবা মার্কিন প্রেসিডেন্ট যে কথাটি বলেছেন সেটি শুধু কথার কথা, অর্থাৎ এক ধরনের হুমকি। সেই ক্ষেত্রে হয়তোবা ইরানের হাতে কয়েক ঘন্টা সময় আছে, অর্থাৎ আজ রাতের মধ্যেই ইরানকে আলোচনার টেবিলে আসতে হবে। কিন্তু ইরান কিন্তু থোড়াই কেয়ার করেনি, একদম তোয়াক্কাই করছে না। বরঞ্চ ইরান যে শর্তগুলো দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে শর্তগুলো রয়েছে, সেখানে ইরান অত্যন্ত শক্তিশালী ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমরা জানি হরমুজ প্রণালী নিয়ে এক ধরনের সংকট তো রয়েছে, সেখানে তো প্রতিনিয়তই একেবারে ভয়াবহ পরিস্থিতি, বিভিন্ন ধরনের তাণ্ডব চলছে। এই যে মার্কিন যুদ্ধ মার্কিন নেভি জাহাজগুলো তো লেজ গুটিয়ে পালাচ্ছে। তারা চিন্তা ভাবনা করেছিল যে তারা মনে হয় সেখানে প্রভাব বিস্তার করে জাহাজ চলাচল স্বাভাবিক করবে, কিন্তু সেটি তো মার্কিন যুক্তরাষ্ট্র পারেনি, বারবার ব্যর্থ হচ্ছে। এটা তো নতুন চেষ্টা নেই, এর আগেও কয়েকবার এই চেষ্টা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু সেটি কিন্তু সফল হয়নি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সেখানেও ফেল করছে। তাহলে দাঁড়াচ্ছেটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই তোড়জোড়টা করছে? এটার একটি মাত্র কারণ, পরিস্থিতি যত দীর্ঘ হবে শুধু সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নেতিবাচক প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, ইরানের জন্য তো বটে, ইরানের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি তো হচ্ছে, এটি আমি আগেও বলেছি অনেকবার। সেটি যুদ্ধ মানেই তো অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, এটা হবে, এটি স্বাভাবিক বিষয়। সেটি হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের জন্য সেই সংখ্যাটা বা সেই পরিস্থিতিটা আরেকটু উদ্বেগের বা আরেকটু ভয়াবহ পরিস্থিতির তৈরি হবে, এটি এক ধরনের কথা। কিন্তু ইরানকে বারবার যে হুমকি দেওয়া হচ্ছে, ধমক দেওয়া হচ্ছে, ইরান কি সেই ধমকে ভয় পাচ্ছে? ইরান কি আদৌ সেই ধমক কেয়ার করছে? করছে তো না। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার যে ডোনাল্ড ট্রাম্প যে এই যে হুমকি দিচ্ছে ইরানকে, একটা আলোচনা যখন
সফলতার একটা দ্বার প্রান্তে এসে পৌঁছে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বারবার কেন সেই জায়গায় সেই সময় এসে বারবার আরেকটি অঘটন ঘটিয়ে পুরো বিষয়টাকে ভেস্তে ফেলার চেষ্টা করছে? এটা কি উদ্দেশ্য প্রণোদিত? আমরা তো জানি, আমি শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, এর আগে যতবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের আলোচনার প্রস্তাব এসেছে, প্রত্যেকটা বাড়ি কিন্তু কোনো না কোনো অঘটন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ঘটিয়েছে। কাসেম সুলাইমানিকে যখন হত্যা করা হয়, তখনও তো একটি আলোচনার কথা বলেই তাকে হত্যা করা হয়েছে। একটি সমাধানের দ্বার প্রান্তে যাচ্ছিল, একটি আলোচনা হচ্ছিল, তার মধ্য দিয়ে তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হলো। পাশাপাশি আমরা জানি ইরানে এই যুদ্ধ বা এই হামলার আগে কিন্তু আরো একবার হামলা হয়েছিল, সেটু পাকিস্তানের একটি মধ্যস্থতায় মোটামুটি একটি সমাধান হয়েছিল, একটা যুদ্ধ বিরতি ছিল। তারপরে আবার কি হলো, ইরানে আবার একটি রেজিম পরিবর্তনের জন্য একটি বিপ্লব ঘটানো হলো, একটি ব্যর্থ বিপ্লব হলো। সেই বিপ্লব যখন ব্যর্থ হলো, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আবার একটা আলোচনার ডামাডোল পেটিয়েছিল। সেই ডামাডোলের মধ্য দিয়ে তারা কি করলো, হুট করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করলো, এতগুলো জেনারেলকে হত্যা করলো, নারী শিশু সহ এতগুলো সাধারণ মানুষকে হত্যা করলো। আরেকটি সংকট তৈরি হলো। আবার যখন এই যে যুদ্ধবিরতির ঘোষণা করা হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই তো এই যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। তারপরে বলা হলো যে হরমুজ প্রণালী স্বাভাবিক হয়ে গেলে তারা নিষেধাজ্ঞা তুলে নেবে। হরমুজ প্রণালী স্বাভাবিক করা হলো, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র সেই নিষেধাজ্ঞা গুলো তুললো না, নৌ নিষেধাজ্ঞাটা তুললো না। ফলে কি হলো, ইরান আবার ডেকে বসলো। এই যে একের পর এক ঘটনাগুলো ঘটছে বা মার্কিন যুক্তরাষ্ট্র এক একটা ভুল স্টেপ নিচ্ছে, আর সেই ভুলের মাসুলটা দিতে গোটা বিশ্বকে সেই মাসুল দিতে হচ্ছে। তেলের বাজারে উত্তপ্ততা ছড়াচ্ছে। বিশ্ববাসী ধারণা করেছিল এই আলোচনার মাধ্যমে যদি কোনো সমাধান আসে তেলের দামটা কমবে, কিন্তু দেখা গেল যে না, হরমুজ প্রণালী নিয়েই এখন যুদ্ধ চলছে। অর্থাৎ নতুন কেন্দ্রবিন্দু, যুদ্ধের নতুন কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হয়েছে হরমুজ প্রণালী। সেখানে হামলা পাল্টা হামলা চলছে, কি তাণ্ডব চলছে সেখানে। তাহলে সমাধানের পথটা কোথায়? সমাধানটা কি আদৌ হবে, নাকি এই যুদ্ধ আরো লম্বা হবে? এই প্রশ্নটা বারবার কিন্তু আমাদের সামনে আসছে, এবং এর কি উত্তর বা এর সমাধানটা কি আসলে শেষ মুহূর্ত বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে এর ফলাফলটা দাঁড়ায়, এটি কিন্তু আমরা বুঝতে পারছি না, অনুভব করতে পারছি না। কিন্তু যে বিষয়টি এখন উদ্বেগের, সেটি হলো এই পরিস্থিতি কতদিন চলবে, এই পরিস্থিতির সমাধান কত দিনে হবে। যত দ্রুত সমাধান হবে, তত বিশ্ববাসীর জন্য, অর্থাৎ তাদের জন্য একটি সত্যের বিশ্বাস ছাড়া হবে। অপরদিকে যত দীর্ঘ হবে, তত সংকট, উদ্বেগ, উৎকণ্ঠা বাড়তে থাকবে। এই হলো বিশ্ব পরিস্থিতি।